আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। খুব স্বাভাবিকভাবেই আজকে কথা বলবো একটি চমকপ্রদ খবর নিয়ে। সেটা হচ্ছে যে তারেক জিয়া ভারত যাওয়ার ব্যাপারে দুটি শর্ত দিয়েছে। শর্ত পূরণ না হলে ভারতে যাবে না। শুরু করব একটি আনন্দের খবর দিয়ে, খবর মানে আনন্দ নিয়ে। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ডারউইনে, অস্ট্রেলিয়ার একটি প্রদেশ শহর ডারউইন, সেখানে আমাদের ক্রিকেট দল অসামান্য ফলাফল করেছে, ঐতিহাসিক ফলাফল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করা একটা ঐতিহাসিক সাফল্য। এই সাফল্যে আমি উৎফুল্ল। দেশের মানুষও শত কষ্ট শত বেদনার মধ্যেও এর জন্যে আনন্দিত, এবং আমি বাংলাদেশ ক্রিকেট দলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই গতকালকে একটি দেখেছেন টিভিতে বা পত্রিকায়, তারেক জিয়া বলেছে যে কয়েকদিনের মধ্যে এই জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট শেষ হয়ে যাবে। এর কোনো ব্যাখ্যা কিভাবে সেটা তিনি বলেননি, কারণ এটা অবাস্তব একটি কথা, অসম্ভব একটি কথা। মানে কয়েকদিন বললাতে এটা অসম্ভব, এমনকি কয়েক সপ্তাহ বললেও এটা অসম্ভব। কয়েক মাস বললে এটা সম্ভব, যদি টাকা দিয়ে কিনে আনে। আমি এই ব্যাপারে গতকালকে আপনাদেরকে বলেছি, আগের দিনও বলেছি, আজও বলবো। সমস্যা, এটা একটা জটিল সমস্যা। দেশের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে এবং পুরা দেশ এক কঠিন বাস্তবতার সম্মুখীন যে কখন দেশ শাটডাউন হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। এখন তো মিটিমিটি করে চলছে, এটা শাটডাউন হয়ে যেতে পারে। এখন এই যে একটা মিথ্যাচার করলো, কেন মিথ্যাচার? দেখেন, কালই আপনাদেরকে আমি বলেছি, বাণিজ্য মন্ত্রী বলেছে 2 বছর সময় লাগবে। তারপরে সে বলেছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আবার আজকে অর্থমন্ত্রী কি বলেছে? 1 বছরে এই সমস্যার সমাধান হবে না, 2 বছর লাগবে। তো তাদের প্রধানমন্ত্রী কি বলে, তারা কি বলে, মন্ত্রীরা কি বলে, উপদেষ্টারা কি বলে, বা মন্ত্রী উপদেষ্টারা কি বলে আর প্রধানমন্ত্রী কি বলে? একটা মিথ্যুকের, সংঘবদ্ধ মিথ্যুকের পাল্লায় পড়েছে দেশ। কিভাবে মিথ্যাচার করে এদের মিথ্যাচার, মানে এখন মানুষ মনে হয় দিন দিন সহ্য করা শিখে গেছে। এত অসহ্য যন্ত্রণা, এত অসহ্য মিথ্যাচার এবার কিভাবে সম্ভব? আওয়ামী লীগ আমলে সামান্য এদিক ওদিক হলে রাষ্ট্র করে ফেলতো মিডিয়া, কুশীল, বুদ্ধিজীবী, বিদেশ, দেশের কত কাহিনী করে ফেলতো। এখন মানুষ কি হয়ে গেছে? শোকে পাথর হয়ে গেছে, ভয়ে স্তব্ধ হয়ে গেছে। তাহলে কিভাবে এত বড় বড় মিথ্যাগুলি প্রতিদিন বলে যাচ্ছে, প্রতি মুহূর্তে বলে যাচ্ছে?
এই যে চিফ হুইপ সে বলেছে 98% গ্যাস ভারতে পাচার ভারতকে দিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এটার একটা সূত্র আছে। এই মনিরা বা এই যে যারা আছে এরা কিন্তু এমনি এমনি কোনো কথা বলে না, যখন এরা হলো কর্তার ইচ্ছায় কীর্তন। আপনাদের মনে আছে যে কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিল এই যে দেখতে, মহেশখালীর শেখ হাসিনার আইকনিক প্রজেক্ট দেখতে, মাতার বাড়ি। সেখানে একটা মিটিং করেছে বাঁশখালীতে। সে বাঁশখালীতে সেই জনসভায় বলেছিল আওয়ামী লীগ সরকার, ওরা তো আর আওয়ামী লীগ এখন বলে না, ফ্যাসিস্ট বলে, ফ্যাসিস্ট সরকার এই গ্যাস এগুলি সমুদ্রের তল দিয়ে, মাটির নিচে দিয়ে, তার এক নাম বলেনি, বলছে অন্য একটি পার্শ্ববর্তী একটি দেশকে দিয়ে দিছে। ওইটার সূত্র ধরে আজকে চিফ হুইপ, অবৈধ সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, সে বলে ফেলল, সমস্ত পত্রিকা ছাপিয়েছে যে 98% গ্যাস আওয়ামী লীগ সরকার ভারতকে দিয়ে দিয়েছে। বলেন কি বলবেন এসব কথার? এটার উত্তর আপনারা আমি কি দেব? যারা শুনতেছেন বা শুনেছেন তারা তো আউটরাইট রিজেক্ট করেছেন, সেটা আমি জানি, বুঝি, কিন্তু তারপরেও এটা নিয়ে কথা বলতে হবে, এটা নিয়ে হাসতে হবে, তিরস্কার করতে হবে, নিন্দা করতে হবে এবং কৈফিয়ত চাইতে হবে। কোন জায়গা দিয়ে গ্যাস গেছে, কোন সূত্রে তুমি এই খবর পেয়েছো? ডেভিল ইনুসের মতো শেখ হাসিনার জানের শত্রু তারা, এত মহারথীরা 1.5 বছর ক্ষমতায় থেকে বের করতে পারলো না, এরকম কথা বলতে পারলো না, বের করা তো দূরের, মানে এরকম একটা কথা বলতে পারলো না, এত কিছু বলেছে। তারা তো ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে লিটারালি। তারাও কোনোদিন মুখ ফুসকে এই ধরনের কথা বলার সুযোগ পায়নি। আর এই একটা, কি বলবো এদেরকে, কি অভিধায় অভিহিত করবো? আমার তো কোনো ভাষাও আসে না এদের জন্য, কোনো ভাষার কোনো উপাধি অভিধা এদের জন্য উপযুক্ত না। এত নিচে নেমেছে এরা, এতটা বাজে চরিত্র এদের হয়ে গেছে। এরা কিভাবে আরেকটা দেশের সাথে সম্পর্ক করবে? দেশের মানুষ তো এদেরকে আর মোটেও বিশ্বাস করে না। আরে যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে তো সত্যের মতো বলতে হবে। মিথ্যা কথা বলার সাথে সাথে যদি মানুষ হাসা শুরু করে তাহলে এই মিথ্যার কি মানে আছে? যদি বলতো যে 2, 4, 5, 10% কোনো না কোনোভাবে দিয়ে দিছে, তাইলেও মানুষ একটু চিন্তা করতো যে কোন জায়গাতে দিল, কিভাবে দিল, এতদিন শুনলাম না। যদি বলে যে পুরা গ্যাসে দিয়ে দিছে, তাহলে আমরা কিভাবে গ্যাস পাচ্ছি? আমাদের গ্যাসগুলি কোত্থেকে আসতেছে? আমাদের খনি আবিষ্কার হচ্ছে, ওইটা হচ্ছে, সেটা হচ্ছে, কিভাবে আসছে? সবকিছুর তো একটা সীমা আছে। দেখেন, তারেক কালকে আরেকটা কথা বলছে ফ্যাসিস্ট সরকার 15 বছরে একটা কূপও খনন করেনি। কেমন লাগে এইসব কথা শুনতে? তা আমি আমার ফেসবুক পেজে আপনারা দেখে নিতে পারেন, পুরো হিস্ট্রি দিয়ে দিয়েছি, হেডলাইন দিয়ে দিয়েছি যে তারেকের জঘন্য মিথ্যাচারের জবাব। 96 থেকে
2001 সাল পর্যন্ত, 1 সালের মাঝামাঝি পর্যন্ত কতগুলো কূপ খনন করা হয়েছে এবং আবিষ্কার হয়েছে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত কতগুলো কূপ খনন হয়েছে, কতগুলো গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, একদম বিস্তারিত আমি দিয়ে দিয়েছি, একবারে সাল সহ, স্থানের নাম সহ। এদের কথা কি বলবেন? যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে 29শে ডিসেম্বর বিপুল ভোটের ব্যবধানে, বিপুল ভোটের মাধ্যমে জনগণের নজিরবিহীন সমর্থন নিয়ে সরকার গঠন করে 2009 সালে, তখন দেশে গ্যাস ছিল 1744। এর অধিকাংশই 1996 থেকে 2001 সালে উদ্ঘাটিত এবং আপনার আবিষ্কৃত এবং বাণিজ্যিক ভিত্তিতেও চলে গেছে। খালেদা জিয়ার সময় আমাদের এই সমস্ত আবিষ্কারের একটা গ্যাস ক্ষেত্র শুধু আবিষ্কার হয়ে, মানে ওরা কাজ আগায় নিচে করছে, সেটা হলো বিবিআনায়। এখন 9 সালে এসে 1744 MCM একটা ওদের ইয়ে আছে, সেই পরিমাণ গ্যাস ছিল আমাদের, পাচ্ছিলাম আমরা। 2024 সালে যখন ক্ষমতা হারাই আমরা, তখন সেটা ডাবল করা হয়েছে, যা ইতিহাসের নজিরবিহীন ঘটনা। আর এই আহম্মক মিথ্যুক খাম্বা ও বলে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়নি, কূপ খননের কথা বলছে। 153টা কূপ খনন করা হয়েছে, মোট 13টা গ্যাস ফিল্ড আবিষ্কার করা হয়েছে, তার মধ্যে 7টা বাণিজ্যিক ভিত্তিতে গেছে। বলার কয়েকটা আবিষ্কার, সমস্ত কিছু ট্রায়াল শেষ, কিন্তু এটা লাইনে আনা যাচ্ছে না, বিকজ ভোলায় তো আর গ্যাসের প্রয়োজন নাই। যা গ্যাস আছে সেটা শাহবাজপুরে 52 দিনে যেটা, সেটার থেকেই যথেষ্ট, কিন্তু বাকি গ্যাস তো পরে আছে। পাইপলাইন হলে সেখান থেকে ভোলার এই গ্যাস আসতে পারে। তারপরেও সেখানে 3টা গ্যাস ক্ষেত্র এ সময় আবিষ্কার করা হয়েছে। আর সারা দেশে এমনকি ডিপ সিতে পর্যন্ত গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে সেখান থেকে গ্যাস আনা হয়েছে। আজকে যে এলএনজির কথা বলা হচ্ছে, এলএনজির নাম শুনছে কেউ এই দেশে? শেখ হাসিনা এলএনজি করেছে, টার্মিনাল করেছে, সেই গ্যাস এতে আসতেছে। এটা আমি কালকে আপনাদের একটা হিসাব দিয়েছি যে আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ হলো 12,500 মেগাওয়াট। তার মধ্যে 6,500 মেগাওয়াট হলো আমাদের লোকাল গ্যাসে, আর 5,500 হচ্ছে এলএনজি থেকে। তার মধ্যে অর্ধেক নাই, অর্ধেকে সমস্যা দেখা দিয়েছে অ্যাক্সিডেন্টের পরে। এখনো ওখান থেকে 3,000 মেগাওয়াটের বিদ্যুতের যেই এলএনজি দরকার তা ওখান থেকে আসে। তো বেসিক্যালি 2,500 মেগাওয়াটের প্রবলেম হওয়ার কথা। তো আমাদের তো হিসাব কালকে আমি দিছি। তো এরা মিথ্যাচার করে মানুষকে 9-6 বুঝিয়ে যা মুখে আসে, এসেই তো তারে কি বললো, এসে সংসদের প্রথম বক্তৃতায় বা এমনি বক্তৃতায় বলে দিল 30 লক্ষ কোটি টাকা দায় নিয়ে আমি সরকার গঠন করলাম বা সরকার দায়িত্ব নিলাম। তো কোথায় 30 লক্ষ টাকা, কিসের থেকে আসলো, কে 30 লক্ষ টাকা দায় দিয়েছে, কোথায় ঋণটা কার? 30 লক্ষ, বাংলাদেশেরই তো 30 লক্ষ টাকার ঋণ নাই, 30 লক্ষ কোটি টাকার ঋণ নাই। এরকম একের পর এক মিথ্যাচার শুরু করেছে। এখন
আজকের যেই সংকট, সেই সংকট আগের সরকার মানে এই ইউনুসেরও না, এই এলএনজিরও সমস্যা হতো না। একটা কন্ট্রাক্ট বড় যা আছে তার ডাবল আরেকটা এলএনজি টার্মিনাল এতদিনে হয়ে যেত, প্রথম বছরই মানে 25 সালের মধ্যেই হয়ে যেত। ইউনূস সেটা বাতিল করেছে, বাতিল করে নতুন কাউকে দেওয়ার ধান্দা করছে। সেখানে সেটা তো আর কাজই করে নাই, হয়ও নাই। তো ক্ষতি করলো ইউনূস, এটা ক্যান্সেল করে ওটা বন্ধ করে সূর্য এই সোলার পাওয়ারের সেখানে $6 বিলিয়ন বিনিয়োগ আসার কথা, 1000 মেগাওয়াট সেখান থেকে বিদ্যুৎ আসার কথা আরো আগেই, সেই সবকিছু বাতিল করে দিয়েছে। তো আমরা তৈরি করি আর এরা বাতিল করে, আর যখন সংকটে পড়ে পরিকল্পনা নাই, সময় মতো জিনিসপত্র আনে না, মেনটেনেন্স করে না, দোষ হয়ে যায় শেখ হাসিনার। 3800 মেগাওয়াট বিদ্যুৎ থেকে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ করছে, তারপরে দোষ শেখ হাসিনার। এরা কিভাবে দেশ চালাচ্ছে, কিভাবে মানুষের সাথে ছলচাতুরি করতেছে, মানুষ সব বুঝে গেছে। এখন জনগণ সিদ্ধান্ত নিবে এদেরকে কিভাবে কি করবে। যাই হোক, সেই প্রসঙ্গ তো প্রতিদিনই কথা বলি। একটি নতুন রাজনৈতিক ডাইমেনশন শুরু হয়েছে, সেটা হচ্ছে সবকিছু ঠিক। 21 তারিখ এবং 22 তারিখে সে ইন্ডিয়া যাওয়ার কথা, তারেক। সেখানে হঠাৎ করে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস ব্রিফিং করলো যে আমাদের মানে বাংলাদেশের শর্ত পূরণ না হলে তারেক জিয়ার ভারতে যাওয়ার পরিবেশ সৃষ্টি হবে না, পরিবেশ না হলে তারেক জিয়া ভারতে যাবেন না। শর্ত কি? শর্ত হলো ওই দীনেশ ত্রিবেদী যখন তার সাথে দেখা করেছে তখনও বলেছে সেই কথা, তখনও তো সিরিয়াসলি বলেন, তখনটা তো শেষই হয়ে গেল যে শেখ হাসিনাকে ফেরত দেয়া আর হাদির হত্যাকারী যে ফয়সাল আছে ওখানে জেলে, তাকে ফেরত দেওয়া। তো এগুলো নিয়ে তো মোটামুটি কথাবার্তা শেষই হয়ে গেছে। এগুলি বাদ দেওয়ার পরেও সিদ্ধান্ত হয়েছিল যে 21-22 তারিখ, এই 2 দিন, 21 তারিখে যাবে, 22 তারিখে ফিরে আসবে, তারেক দিল্লি যাবে। হঠাৎ করে আজকে এই প্যাচটা লাগিয়েছে। আপনারা যদি মনে রাখেন, আমি কিন্তু একটা কথা কয়েকবারই বলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে তারেক দিল্লিতে গেলেও সমস্যা, না গেলেও সমস্যা। সে এখন উভয় সংকটে। এখন তাকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হয়েছে বা কোনো না কোনোভাবে পোক করা হয়েছে, কুবুদ্ধি দেওয়া হয়েছে। আমাদের জন্য সুবুদ্ধি, ওদের জন্য কুবুদ্ধি। আমাদের জন্য এই কারণে, এই আমরা যারা শেখ হাসিনার কর্মী বা এই দখলদারদের বিরুদ্ধে, এই কারণে যে সে যদি না যায় তাহলে ভারতের অ্যাকশন কি হবে সেটা শুধু সামনেই দেখা যাবে। ভারত কি পরিমাণ ক্ষুব্ধ হবে। তো তার তো পরিণাম কি, পরিণতি কি, সেটা পূর্ব নির্ধারিত। এখন সেইটাকে কতটা অ্যামিকেবল করা যায়, তার জন্য কতটা সহনীয় করা যায়,
ভারত যে পলিসিটা নিয়েছে সেটা হচ্ছে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো তাকে দিয়েই করবে, বিনিময়ে তাকে হয়তো সেভ করবে, সেফ এক্সিট দিয়ে আমেরিকা ভারত মিলে আর কি। কিন্তু এখন সে যদি আলটিমেটলি সে না যায়, তাহলে তার কপালে অনেক দুঃখ আছে, অনেক দুর্ভোগ আছে, এটা নিশ্চিত করে আমি বলে রাখলাম আজকে। র্যাপিড চেঞ্জ হবে। এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে তাকে হয়তো কেউ কেউ পরামর্শ দিছে যে আপনি মানে এত নর্মাল, এত হালকাভাবে ওদের কাছে সারেন্ডার করবেন, দেশটা আবার শেখ হাসিনার নিয়ন্ত্রণে চলে যাবে, দেশটা আমরা তাহলে দেশ ছেড়ে চলে যেতে হবে। কারণ ভারত যেটা বলবে, কি বলবে আমেরিকা, ভারত যেটা বলবে, ভারত শেখ হাসিনা তো বলে নাই ভারতকে যে আমাকে ক্ষমতায় বসায় দাও বা আমাকে সহযোগিতা করো, কোনোটাই না, কোনোটাই উনি বলেননি। উনি বলেছে জনগণ যেন তার প্রতিক্রিয়া বাধাহীনভাবে ব্যক্ত করতে পারে। সেখানে যদি বল প্রয়োগ করা হয়, জনগণের মিছিল মিটিং করার বা জনগণ একত্রিত হওয়া, সমাবেশ করা, জনগণের কথা বলা, এটাকে যদি বন্দুকের জোরে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে দেশে নির্ঘাত একটা সিভিল ওয়ার হবে। এই গৃহযুদ্ধ প্রয়োজনও আছে, আবার অনেক ধ্বংসও হবে, অনেক কিছুই ধ্বংস হবে, অনেক মানুষের ক্ষতি হবে। খারাপ মানুষের যেমন ক্ষতি হবে, সাথে ভালো মানুষেরও কিছু কিছু নিরপরাধ মানুষেরও ক্ষতি হবে। সব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্ষতিটা চায়নি বিধায় সে 5 তারিখে অ্যাকশনে যায়নি, সে যা বলেছে মেনে নিয়েছে। তার দল, তার দলের কর্মী সমর্থক তাদেরকে নির্দেশ দিলে, সেই ব্যবস্থা করলে অনেক কিছুই হতে পারত। আরো 200-500 লাশ পড়তো, সেটা সে দেখতে চায় নাই। তো এখন সিভিলে হলে তো কয়েক লক্ষ মানুষ মারা যাবে নিঃসন্দেহে। এটা তো শেখ হাসিনা চায় না, এটা আমিও চাই না, এটা কেউ চায় না। অপরাধীর সাজা হবে নিশ্চিত, কিন্তু কচু গাছ কাটার মতো মানুষ হত্যা হবে, সেটা কেউ বিবেক বুদ্ধিমান মানুষ, সুস্থ বিবেকবান মানুষ চাইতে পারে না। এখন সেইটা যেন না হয়, এই প্রক্রিয়াটা কিসের জন্য? এই প্রক্রিয়াটা হচ্ছে সেই ডিজাস্টার যেন, সেই হিউম্যান ডিজাস্টার যেন না হয়, সেটাকে ঠেকানোর জন্য একটা স্মুথ ট্রানজিশন। কাউকে ক্ষমতা বসানোর জন্য তারা আসবে না, আসে নাই, এবং সেই চিন্তাও তারা করে নাই। শেখ হাসিনা সেটা চায়ও না, কারণ দয়ায় ক্ষমতায় যাওয়ার দল আওয়ামী লীগ বা তার নেতা শেখ হাসিনা না, প্রয়োজন নাই। আমাদের শক্তি আমরা সঠিকভাবে ব্যবহার করলে সেটা অপরিরোধ্য, সেটার সামনে কোনো শক্তি নাই অন্তত বাংলাদেশে। তো আমাদের প্রয়োজন নাই তো যে অমুকের ভরসায়, অমুকের সেনাবাহিনীকে এটা করো, কিছুই দরকার নেই আমাদের। আমাদের প্রয়োজন হলো জঙ্গিরা, সরকার তার ক্ষমতা ব্যবহার করে কোনো কিছু না। এখন এটা তো পরিষ্কার, এটা সবাই চায়, বহিঃশক্তি, বিশ্ব শক্তি চায়। যার জন্যে এটা চাওয়া মানে কি, এটাকে হতে দেওয়া। শেখ হাসিনা স্মুথলি দেশে আসা মানেই হলো সবকিছু উলটপালট হয়ে যাবে জনতার স্রোতে, জনগণই করে ফেলবে।
এটা তো বাস্তব, এটা সবাই জানে, সবাই বোঝে। এখন সেইটা তাদের একটা আবদার, না আমাদের হাতে তুলে ওইভাবে শেখ হাসিনা আসলে তারা নাই, খুব স্বাভাবিকভাবে। তো ঠিক আছে, তোমার ভারত যাওয়ার দরকার নাই, তোমার সমঝোতা করারও দরকার নাই, তোমার কোনো কিছুরই দরকার নেই, তুমি থাকো, যতক্ষণ পারো থাকো, যেই শক্তি আছে সেই শক্তি নিয়েই থাকো। শেখ হাসিনার শক্তি জনগণ, জনগণের শক্তির বলে যে শেখ হাসিনা আসবে, পারলে তুমি ঠেকাও। তোমার এইসব কাহিনী করলে তো আর শেখ হাসিনার আশা বন্ধ হবে না। তো যাই হোক, তারা এখন যেই সিদ্ধান্ত, আদৌ তারা এরকম সিদ্ধান্ত নিতে, মানে এটা একটা দর কষাকষির জন্য হয়তো অ্যাটলিস্ট ওই হাদির হত্যাকারীকে যদি দেয়, এরকম একটা চাপাচাপি করে একটা তারিখ ঠিক করবে আর কি, এটুকু আমার ধারণা। পুরোপুরি ওয়েট করতে গেলে কি সিচুয়েশন, কনসিকুয়েন্স ফেস করতে হবে এটা তারা ভালো করেই জানে। তো সেই অবস্থায় তারা সেই ঝুঁকি নিতেও পারে, যে এইভাবে তাদের আচার আচরণ কথাবার্তা বেসামাল হয়ে গেছে, যাই করবে এখন তাদের বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। আর বেসামাল মানুষের কোনো শুভবুদ্ধি সম্পন্ন কাজ করে না আর কি, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল ফেনোমেনন। তো ভারতের না যাওয়া মানে তার কপালে দুঃখ খুব দ্রুত টেনে আনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার কপালে কত খারাপই আছে সেটা সামনের দিনগুলোতেই দেখা যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।